আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সুস্বাগতম। আমাদের অনলাইন ক্লাস যারা দেখতেছেন তাদেরকে আমাদের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা ক্লাসের শুরুতেই শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা অবশ্যই তোমাদের বই, খাতা, কলম, হাইলাইটার, ইতিপূর্বের ক্লাসগুলো আমরা যেভাবে করেছি ঠিক একইভাবে সব বস্তু আমাদের সামনেই রাখবো, রেখে তারপর আমরা ক্লাসটি দেখা শুরু করব। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে বলি, তোমরা তোমাদের এই সকল উপকরণ সবই তোমরা সামনে নিয়ে এসে বসো, তারপর আমাদের ভিডিওটি দেখা শুরু করবে। এসো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আমরা রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর উপরে ক্লাস করতেছি। অলরেডি আমরা ইতিপূর্বে একাধিক ক্লাস করেছি, 2টি ক্লাস আমরা শেষ করেছি। তারই পরবর্তী অংশ হিসেবে আমরা রসায়নের চতুর্থ অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব, যেটি আমাদের আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই পর্যায়বৃত্ত ধর্মের উপরে আজ আমরা আলোচনা করব। চতুর্থ অনুশীলনী থেকে আমাদের প্রতি বছরই এসএসসিতে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন থাকে, গ, ঘ এবং জ্ঞানমূলক অনুধাবন তো থাকেই। ক, খ, গ এবং ঘতে আমাদের যে প্রশ্নগুলি থাকে তার ভিতরে এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। ইতিপূর্বে যেরকমভাবে আমাদের প্রশ্নগুলো সেট করা হয়েছে বোর্ডে দেখেছি আমরা, তারই আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই আমাদের এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে প্রশ্ন থাকবেই। ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটি যদি ঠিকঠাক মতো করতে পারি, দেখবো যে আমাদের সৃজনশীলে গ অথবা ঘ বা গ ঘ দুটি এই অংশের জন্য আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে ফেলব। দেখো আমাদের ক্লাসে আমরা কি করব আজ। আমাদের ক্লাসে প্রথমে বলা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আগে আমাদেরকে জানতে হবে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি। যেমন একজনের মনে করো, আমরা ধর্ম বলতে কি, ধর্ম মানে বৈশিষ্ট্য। আমরা একজন ব্যক্তিকে কল্পনা করতে পারি, কাল্পনিক, আমরা বোঝার সহজে আমরা সহজে বুঝতে পারি, সেজন্য কিছুটা কল্পনা করছি। মনে করো একজন ব্যক্তি, তার অনেক সম্পদ, অর্থাৎ সে ধনী। এখন সে যদি আমরা কেউ বলি যে ব্যক্তিটি অনেক ধনী, সে খুব সত্য কথা বলে, ধন সম্পদের সঙ্গে কি সত্য কথা বলার কোনো সম্পর্ক থাকবে? সত্য কথা বলাটা এটা একটা আলাদা বৈশিষ্ট্য, ধন সম্পদ ভিন্ন বৈশিষ্ট্য। আমরা বলতে পারি লোকটির অনেক সম্পদ, সে অনেক ধনী, সে মানুষকে খুব দান করে, তাই কি সম্পদ বেশি আছে সুতরাং সে দান করতে পারে। তাহলে দান করার সঙ্গে সম্পদের একটা সম্পর্ক আছে। তাহলে যে দান করা যে কাজ, এটি আছে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। কিন্তু সত্য কথা বলে, এটা কিন্তু অর্থনীতির সাথে কোনো সম্পর্ক নাই। তার মানে কি হলো, আমাদের দেখো দুটিই কিন্তু ভালো বৈশিষ্ট্য। একজন সত্য কথা বলে, একজন সত্য কথা বলাও ভালো বৈশিষ্ট্য, দান করাটাও ভালো বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আমাদের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত, কিছু বৈশিষ্ট্য অর্থনীতি না, আচরণগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। আমরা এখন বস্তুর কথা চিন্তা করতে পারি। বস্তুর কথা যদি চিন্তা করি তাহলে কেমন দেখা যায় যে আমাদের কোনো একটি বস্তু আকারে অনেক বড়, আবার কোনো বস্তু আকারে ছোট। ধরে নিই আমরা যেটাকে বলি যে রাস্তায় দেখি বাচ্চারা খায়, ওই যে হাওয়াই মিঠাইয়ের মতো অনেক বড় সাইজের বস্তু, কাঠের আগায় থাকে। তো এই দেখো অনেক বড় একটি বস্তু বা একটি বেলুন, ফোলানো একটি বেলুন। আমরা যদি বলি যে বেলুনটি ফোলানো আছে, অনেক বড় সাইজ, তার ভর অনেক বেশি। আর এক টুকরা মার্বেল, যে লোহার যে মার্বেল, যদি বলি মার্বেলের আকারটা ছোট, মার্বেলের ভর কম, তাহলে ভরের সঙ্গে কি আকারের কোনো সম্পর্ক পেলাম? কথা কি সত্য যে হাওয়াই মিঠাই সেটা বা ফুলানো বেলুন সেটি আমাদের অনেক বড়, এই কারণে তার ভর বেশি, আর লোহার একটি বল বা একটি কাঁচের মার্বেল এটি আকারে ছোট, সেই কারণে কি তার ভরটা কম হবে? কখনোই নয়। তাহলে ভর আমাদের কি আকারের সাথে সম্পর্কিত নয়। তাহলে ভরটা কিসের সাথে সম্পর্কিত? বস্তুর ঘনত্বের সাথে সম্পর্কিত। এই যে হাওয়াই মিঠাই বা বেলুন, এটা অনেক বড় সাইজ কিন্তু ঘনত্ব কম, সুতরাং তার ভর কম। কিন্তু আমাদের
একটি লোহার টুকরা বল বা লোহার একটি বা কাঁচের একটি বল, মার্বেল, এগুলো কিন্তু আকারে ক্ষুদ্র কিন্তু এর ভর অনেক বেশি, কারণ কি এর ঘনত্ব অনেক বেশি। আমরা কি বললাম যে আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে ঘনত্বের সাথে সম্পর্কিত, কিছু আছে আমাদের আয়তনের সাথে সম্পর্কিত, ঠিক একই রকম। এতক্ষণ কিন্তু আমরা মূল পড়ায় প্রবেশ করিই নাই, এখন আমরা আমাদের মূল পড়ায় প্রবেশ করছি। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম এইটা কি? যে সকল ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম আছে কি, এগুলো মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা যদি বলি লিথিয়াম একটি আমাদের কেটে পর্যায় না, তৃতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, সরি আমাদের দ্বিতীয়, আমরা তৃতীয় পর্যায়ের মৌলটা নিয়ে বলি, মনে করো সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আমরা যদি বলি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের মাঝে সোডিয়াম যেহেতু বাম পাশে আছে সুতরাং এর ভর অনেক বেশি, এর কিন্তু কোনো প্রমাণ নেই যে আমাদের সোডিয়াম বাম পাশে আছে বলে তার ভর বেশি হবে, এটি না। আমাদের কি, যদি আমি বলি যে সোডিয়াম যেহেতু বাম পাশে আছে তার মানে এর ধাতু ধর্ম বেশি, এটা কিন্তু সত্য। তো দুইটার কথার ভিতরে পার্থক্যটি কি? আমাদের এখানে কথা আছে এই যে একই পর্যায়ে যে মৌলগুলো থাকবে, যদি কেউ বাম পাশে থাকে, বাম পাশ থেকে যদি আমি ডান পাশের দিকে যাব, কিছু কিছু ধর্মের পরিবর্তন পাবো। তাহলে কিসের উপর ভিত্তি করে পরিবর্তন পাবো? পর্যায় সারণীতে অবস্থানের উপর ভিত্তি করে মৌলগুলোর কিছু ধর্মের পরিবর্তন পাবো। এটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? মৌলের পর্যায় সারণীতে অবস্থানের পার্থক্যের কারণে যে সকল ধর্মের পরিবর্তন দেখা যায় সেই ধর্মগুলোকেই বলি আমরা পর্যায়বৃত্ত ধর্ম। কথাটি আবার ভালো করে বুঝে নিই। মৌলের পর্যায় সারণীতে অবস্থানের ভিন্নতার কারণে, যেমন সোডিয়াম আছে আমাদের 1 নম্বর গ্রুপে, ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপে, অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপের মৌল। এখানে কি পাচ্ছি আমরা? এই যে একজন আছে 1 নম্বর গ্রুপে, একজন 2 নম্বর, একজন 3 নম্বর, তিনটি গ্রুপের ভিন্ন ভিন্ন মৌল। তাহলে কি আছে, এদের অবস্থান পর্যায় সারণীতে ভিন্ন ভিন্ন জায়গায়। এই যে ভিন্ন ভিন্ন জায়গায় এদেরকে অবস্থান দেওয়ার কারণে এই মৌলগুলোর যে সকল ধর্ম পরিবর্তন দেখতে পাবো সেই ধর্মগুলোকেই বলবো আমরা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম এর ভিতরে আমাদের কি কি থাকতে পারে? দেখো আমরা বাম পাশে ডান পাশে লিখে রেখেছি। একটা আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। পর্যায়বৃত্ত ধর্ম এই 6টি আমাদের বইয়ে আলোচনা করা আছে। আমরা এই 6টির উপরেই পড়াশোনা করব। আজ আমরা চেষ্টা করব উপরের 4টি পর্যায়বৃত্ত ধর্মকে নিয়ে পড়ার। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দুটি নিয়ে আলোচনা করব। যাই হোক, তাহলে আমাদের এইখানে যে আজকে যে পর্যায় সারণীর আমরা যে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব, তো সেই পর্যায়বৃত্ত ধর্মটা আগে আমাদেরকে জানতে হবে যে পর্যায়বৃত্ত ধর্ম কি। আবার বলি, পর্যায় সারণীতে মৌলের অবস্থানের ভিন্নতার কারণে যে সকল ধর্মের পরিবর্তন পরিলক্ষিত হয় সেই সকল ধর্মকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। তার মানে কি আছে, এখানে আমরা 4টা পেলাম: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ। ধাতব ধর্ম এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। ধাতব ধর্মকে কেন আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলছি? তাহলে কি পর্যায় সারণীর অবস্থানের কারণে কি ধাতব ধর্ম কি পরিবর্তন দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবো। ধাতব ধর্মটা কি? আমরা আগে জানতাম, ছোটবেলায় যখন আমরা পড়েছি, কি জানি যে যে সকল বস্তুকে পেটালে আঘাত করলে, পেটালে বা আঘাত করলে শব্দ হবে, ধাতব শব্দ, ঝুনঝুন শব্দ হবে, এবং কি হবে, উজ্জ্বল চকচক করবে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে, সেই সকল বস্তুগুলোকে আমরা বলি ধাতু। আর ধাতুর মাঝে যে বৈশিষ্ট্যগুলো পাবো ওই বৈশিষ্ট্যটাই আছে ধাতব ধর্ম। ধর্ম মানে কিন্তু এখানে বৈশিষ্ট্য। এখন আমাদের আধুনিক সংজ্ঞায় আছে ধাতু কাদেরকে, যদি আমাদেরকে প্রশ্ন যদি বলে যে ধাতু কাকে বলে, আধুনিক সংজ্ঞা কিন্তু আমাদেরকে দিতে হবে। আধুনিকভাবে আমরা কি জানি? কোন মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার
যে বৈশিষ্ট্য সেটাকেই বলছি আমরা ধাতব ধর্ম। অর্থাৎ কি, আগে জানতে হবে ধাতুটা কি। আমরা যেমন আগে ধাতুর সংজ্ঞা বললাম, এখন আমরা ধাতুর সংজ্ঞাটা দিব। যে সকল মৌল বহিস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন, এই ধনাত্মক আয়ন এর আর একটা নাম আছে ক্যাটায়ন, ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর মাঝে এই যে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা এবং ধনাত্মক আয়ন তৈরি করার যে প্রবণতা, এই ধর্মটাকে বলবো ধাতব ধর্ম। সেই ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করব যে পর্যায় সারণীতে কিভাবে পরিলক্ষিত হয়। আমাদের যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের কি তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে আমাদের কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরপর আমরা পাবো যে আছে সিলিকন, সিলিকনের পরে আসছে আমাদের ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই তো এই যে আমাদের তৃতীয় পর্যায়ের যে মৌলগুলো আমরা লিখলাম, দেখা যাবে যে আমরা যেহেতু বলছি ধাতব ধর্মটা হচ্ছে কি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এই সোডিয়াম তার বহিস্থ স্তরের ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দিলে কি হয়ে যাবে, সে হয়ে যাবে কি, এখন আগে ছিল সোডিয়াম, এখন সেই ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে হবে সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়ামের একটি ক্যাটায়ন। তার মানে কি হলো, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, তার মানে কি তার একটা ধাতব ধর্ম আছে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি দেখব, ম্যাগনেসিয়ামের বাইরে দুটি ইলেকট্রন আছে, সে ওই দুটি ইলেকট্রনকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হবে। তাহলে এটাও সে কি একই কাজ করলো, ইলেকট্রন বর্জন করলো, সুতরাং সে ধাতু, এবং এই কারণে সে যে আয়নে পরিণত হলো, তার যে ধর্মটার কারণে সে এই কাজটি করতে পারলো, এটি হচ্ছে ধাতব ধর্ম। তার মানে দেখো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম দুটি আমাদের ধাতু, কিন্তু কার বেশি আর কার কম বুঝবো কিভাবে? এই যে সোডিয়াম, সে যত দ্রুত ইলেকট্রন বর্জন করতে পারবে, ম্যাগনেসিয়াম তার চেয়ে কম দ্রুত ইলেকট্রন বর্জন করবে। সুতরাং কি হলো, সোডিয়াম বেশি তাড়াতাড়ি, মানে খুব অল্প সময়ের মাঝে একটি আয়নে পরিণত হয়ে যাবে, এবং ম্যাগনেসিয়াম বেশি সময় নেবে সোডিয়ামের তুলনায়। সেই কারণে কি হবে, ম্যাগনেসিয়ামের চেয়ে সোডিয়ামের ধাতব ধর্মটা বেশি। একইভাবে আমরা কি বলতে পারি, অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের চেয়ে আবার ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম বেশি। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়াম বেশি সময় নেবে আয়নিত হতে, ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়াম আরো বেশি সময় নেবে আয়নিত হতে, মানে কি ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হতে। তাহলে আমাদের কি আছে, তাহলে অ্যালুমিনিয়াম আরো বেশি সময় নিল, যেহেতু সে আরো মানে স্লো পদ্ধতিতে আয়নে পরিণত হলো, সুতরাং তার ধাতব ধর্ম সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের চেয়ে কম। আমাদের যদি বলে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের মাঝে ধাতব ধর্মের তুলনা করো, তাহলে আমরা অবশ্যই এই আলোচনাটি লিখব যে সোডিয়াম তার বহিস্থ স্তরের একটি ইলেকট্রন খুব দ্রুতই বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে, কিন্তু তার চেয়ে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হওয়ার জন্য ম্যাগনেসিয়াম পরমাণু বেশি সময় নেয়। সুতরাং সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম। এর চেয়েও ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়াম আরো বেশি সময় নেয়, সুতরাং ম্যাগনেসিয়ামের চেয়েও অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরো কম। তার মানে কি হলো, এই তিনটির মাঝে ধাতব ধর্মের যে তুলনা করা হয়, তাহলে কি হবে, সোডিয়াম সবচেয়ে বেশি ধাতব ধর্ম প্রদর্শন করে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। কথা বুঝে গিয়েছে? তাই দেখো পর্যায় সারণীতে অবস্থানের পরিবর্তনের কারণে এই যে বাম সাইডে ছিল সে সবচেয়ে বেশি শক্তিশালী ধাতু, এর চেয়ে ডান পাশে যে আছে তার চেয়ে কম শক্তিশালী ধাতু, তারপরে ডান পাশে আরো যে আছে আরো কম শক্তিশালী ধাতু। তার মানে পর্যায় সারণীতে অবস্থানের কারণে এই যে ধাতব ধর্মটা পরিবর্তন হলো, সুতরাং এই ধাতব ধর্মকে বলছি আমরা এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একইভাবে আমরা বলতে পারি এখন অধাতব ধর্মটা কি। অধাতব ধর্ম ঠিক আধুনিক সংজ্ঞা আমাদের লিখতে হবে। আমরা পূর্বে জানি কি যে সকল বস্তু বিদ্যুৎ পরিবহন করে না, তাপ বা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, এবং তারা কি হয় না, উজ্জ্বল নয়, চকচকে নয়, পেটালে শব্দ করে না, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি অধাতব। আধুনিক সংজ্ঞায় আমরা বলবো অধাতু কাদেরকে বলবো, যে সকল মৌল বহিস্থ স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নের আরেকটা নাম আছে অ্যানায়ন।
তাহলে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয় তাদেরকে বলবো অধাতু। এই অধাতুদের মাঝে যে ধর্ম, অর্থাৎ কি যে ইলেকট্রন গ্রহণ করার যে ধর্ম, এই ইলেকট্রন গ্রহণ করার ধর্মটাকে বলছি অধাতব ধর্ম। তাহলে অধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে একইভাবে আমরা দেখি এখানে পর্যবেক্ষণ করি। আমাদের এই নিষ্ক্রিয় গ্যাসের কথা আমরা আলোচনা না করি। আমাদের দেখো ক্লোরিন, সালফার, ফসফরাস, আমরা জানি কি এরা কিন্তু অধাতু। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব, এদেরকে কেন আমরা অধাতু বলছি? আমরা কি জানি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান। সে কিন্তু খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করে Cl- ক্লোরাইড আয়ন তৈরি করতে পারে। এখন যদি আমরা সালফারের কথা চিন্তা করি, সালফারের লাস্টে আছে কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন। সেও কিন্তু 2টি ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- ঠিক আছে, আয়নটা তৈরি করে সালফাইড আয়ন। এখন কথা হচ্ছে আমাদের এই দুটির মাঝে কে বেশি অধাতু, কে কম অধাতু, কে বেশি শক্তিশালী অধাতু, কে কম শক্তিশালী অধাতু। আমরা দেখব যে যেহেতু আমরা বললাম অধাতব ধর্মটা কি, ইলেকট্রন গ্রহণ করার ধর্মকেই বলছি অধাতব ধর্ম। ভালো করে বুঝি, ধাতব ধর্মটা কি, ইলেকট্রন বর্জন করার ধর্মটাই হচ্ছে ধাতব ধর্ম, আর অধাতব ধর্মটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ধর্মটাই হচ্ছে অধাতব ধর্ম। তাহলে যে যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি, তত শক্তিশালী। আমরা দেখতে পাই যে ক্লোরিন যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে নিতে পারে, সালফার তার চেয়ে স্লো, তার চেয়ে কম দ্রুত ইলেকট্রন গ্রহণ করে। সালফারের পরে ফসফরাস, সে আরো কম দ্রুত ইলেকট্রন গ্রহণ করবে, মানে সে আরো স্লো ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে ফসফরাসের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা আরো কম। তাহলে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, সুতরাং ক্লোরিন সবচেয়ে বেশি শক্তিশালী অধাতু। তারপরে আছে আমাদের সালফার। তাহলে ক্লোরিন আছে সালফার কম শক্তিশালী, কারণ এ একটু বেশি সময় ইলেকট্রন গ্রহণ করে। তার চেয়ে কম শক্তিশালী আছে ফসফরাস, কারণ সে আরো বেশি সময় নিয়ে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কি আছে, এটা আছে অধাতব ধর্মের একটা ক্রম। দেখো আমরা এখানে একটা বিষয় কি জানতে পারলাম, যে বাম পাশের মৌলগুলি ধাতু, ডান পাশের মৌলগুলি অধাতু। এটি কিন্তু আমাদের একটু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। পর্যায় সারণীর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে ধাতব ধর্ম হ্রাস পায়, এবং ডান থেকে বাম দিকে আসলে অধাতব ধর্ম হ্রাস পায়। কথাটি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। একই পর্যায়ে, এটা তো সবাই তৃতীয় পর্যায়ের মৌল, একই পর্যায়ে বামের মৌলগুলো ধাতু, যতই আমরা বাম থেকে ডান দিকে যাব ততই তার ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আর ডান থেকে বাম দিকে যতই আসব অধাতব ধর্ম হ্রাস পাবে আর ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে কি হলো, এটি সবচেয়ে বেশি বড় অধাতু আর এটি হচ্ছে সবচেয়ে কম শক্তিশালী ধাতু, মানে সবচেয়ে বেশি শক্তিশালী ধাতু। এই দেখো একই পর্যায়ে এই তথ্যগুলো আমরা মনে রাখলাম। আমরা এখন চিন্তা করি, যদি আমরা একই গ্রুপের কথা চিন্তা করি, ঠিক আছে, যেমন আমরা এই যে 1 নম্বর গ্রুপ, এরা কিন্তু সকলেই ধাতু। 2 নম্বর গ্রুপ এরাও ধাতু, 3 নম্বর এরাও ধাতু। আমাদের একদম বাম পাশে যে মৌলগুলো আছে তারা আছে ধাতু, মাঝের কিছু মৌল আছে এরাও ধাতু, ডান দিকের মৌলগুলো আছে অধাতু। এখন ধাতু এবং অধাতুর মাঝামাঝি আমাদের কিছু মৌল আছে যেগুলা কি করে, কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে, কখনো কখনো ইলেকট্রন বর্জন করে। মানে কখনো কখনো ধাতব ধর্ম প্রদর্শন করে, কখনো কখনো অধাতব ধর্ম প্রদর্শন করে। এই জাতীয় মৌলগুলোকে আমরা বলি হচ্ছে উপধাতু বা অপধাতু। তাহলে এরকমের কিছু বৈশিষ্ট্য, মানে কিছু মৌল আছে, যেমন সিলিকন। সিলিকন একটি কি জাতীয় পদার্থ? উপধাতু। কেন সে উপধাতু? সে কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে ধাতব ধর্ম প্রদর্শন করে, আবার কখনো কখনো ইলেকট্রন বর্জন করে ধাতব ধর্ম প্রদর্শন করে, আবার কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে অধাতব ধর্ম প্রদর্শন করে। সুতরাং সিলিকন একটি উপধাতু বা অপধাতু। তাহলে মনে থাকবে আমাদের, এইগুলো আছে আমাদের পড়া যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্মের ঘটনা। এরপরে আমরা পাবো হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার কাকে বলে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে।
পরমাণুর আকার কি হচ্ছে, আমরা জানি কোন পরমাণু কি থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং বাইরের দিকে থাকে হচ্ছে তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। এটা মনে করো আমাদের নিউক্লিয়াস, এখানে কি কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। এখন এটার চারপাশে আমাদের কি থাকবে, শক্তি স্তর। এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখন কোন কোন মৌলের একটা শক্তি স্তর, কোন মৌলের দুইটা, কোন মৌলের তিনটা, চারটা, পাঁচটা, এক এক মৌলের বিভিন্ন রকমের শক্তি স্তর থাকতে পারে। তা মৌলের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলবো? পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে যে কোনো একটি মৌলের নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে দূরত্ব, এটাকেই বলছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধ আবার নাকি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, সেটা তো আমাদের এখানে বলতেছে, তাহলে সেটার আমরা একটু প্রমাণ দেখি। এখন তার মানে কি হবে, পর্যায়বৃত্ত ধর্ম মানে কি? তাহলে এটা পর্যায় সারণীর যতই বাম থেকে ডান দিকে যাব অথবা উপর থেকে নিচের দিকে আসব, তার মানে কি আছে, তাদের এই ব্যাসার্ধটি হয় কমবে অথবা বাড়বে, পরিবর্তন হবে। না হলে তো এটা পর্যায়বৃত্ত ধর্ম বলতাম না। যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম বলছি, তার মানে কি হবে, এটি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকারে কম বেশি দেখাবে। তো সেটি আমরা এখন দেখব যে কিভাবে আমাদের কম বেশি দেখায় এবং তার কারণটা কি। ধরে নাও সোডিয়াম কত নম্বর পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল। এই সোডিয়ামের নিউক্লিয়াস এবং তার পর্যায় আছে কয়টি? তিনটি। এটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সোডিয়ামের মাঝের স্তরগুলো আর আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের পারমাণবিক ব্যাসার্ধ চিন্তা করতে গেলে এইগুলো আমাদের কাজে লাগবে না। তাহলে কি করতে পারি, যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ আছে এই 3 নম্বর শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে তো একটা ইলেকট্রন আছে, তার মানে এটা আছে তার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তুমি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াস, তারও 3টি শক্তি স্তর, 1 2 3। এগুলো তো আমাদের অপ্রয়োজনীয়, পারমাণবিক ব্যাসার্ধের কথা চিন্তা করার সময় এগুলো লিখবো না। দেখো এটি আমাদের কি হলো, বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন নিয়ে আছে, তাহলে এটি তার পারমাণবিক ব্যাসার্ধ। এই দুটির মাঝে আমাদের পার্থক্যটা কি? এখানে কেন্দ্রের সঙ্গে বাইরের শক্তি স্তর একটি মাত্র ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়। আর এখানে কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে আমাদের কেন্দ্রের নিউক্লিয়াসে কি ধনাত্মক প্রোটন আছে, এগুলো আমরা জানি, এবং বাইরের যে ইলেকট্রন এগুলো ঋণাত্মক, ওই প্রোটনের সঙ্গে ঋণাত্মক ইলেকট্রনগুলোর আকর্ষণের কারণে কিন্তু কি হয়, পারমাণবিক আকারটা কখনো ছোট হবে কখনো বড় হবে। সেটি কেমন? এখানে একটি মাত্র, মনে করো ধরে নাও একটি মাত্র আমরা বন্ধন দ্বারা ধরে রেখেছি, তাহলে এই যে বাইরের যে শক্তি স্তর, এটি কি একটা মাত্র বন্ধন দ্বারা ধরে রাখা আছে। তার মানে ওটা যতটুকু শক্তিশালী দিয়ে আমরা শক্তিশালী বন্ধন দিয়ে আবদ্ধ করেছি, এখানে আমরা কেন্দ্রের সঙ্গে 2 জায়গাতে আমরা বন্ধন তৈরি করেছি। তার মানে কি আছে, এই বাইরের শক্তি স্তরটা আরেকটু শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো যে অ্যালুমিনিয়ামের যে নিউক্লিয়াস, তার বাইরে আছে 3টি ইলেকট্রন, সে আরো বেশি শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ। মানে শক্তিশালী বন্ধন মানে কি, 3টা বন্ধন দ্বারা আবদ্ধ, তো তার মানে কি আছে, সে আরো বেশি টাইট হয়ে আছে। সেজন্য কি হবে, এটি যত বড় এরিয়া নিয়ে থাকবে এর এরিয়াটা একটু কমে যাবে, কারণ 2টা বন্ধন, এর এরিয়া আর একটু কমবে। মানে কি, পর্যায়ক্রমে আকারগুলো ছোট হতে থাকবে। এই বাম থেকে যতই আমরা ডান দিকে যাব, মৌলগুলোর আকার পর্যায়ক্রমে ছোট হতে থাকবে। কারণ কি, পর্যায় সংখ্যা আমাদের বৃদ্ধি পাচ্ছে না, কারণ এটা তো সকলেই তৃতীয় পর্যায়ের মৌল, তারপরে সবারই বহিস্থ স্তর 3 নম্বর শক্তি স্তর। সুতরাং এখানে কি হবে, আস্তে আস্তে যেই বাইরের শক্তি স্তর ইলেকট্রন বাড়বে। কারণ ক্লোরিনের কি আছে, লাস্টে আছে 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রনের সাথে যদি নিউক্লিয়াসের বন্ধন থাকে, তাহলে তো আরো সংকুচিত অবস্থায় এসে থাকবে, আরো টাইট আকারে থাকবে। সুতরাং কি হবে, তার আকার হবে আরো ছোট। তার মানে যতই বাম থেকে ডান দিকে যাব, এইভাবে পারমাণবিক আকার পর্যায়ক্রমে ছোট হতে থাকবে।
দেখো যে পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে আমাদের এখানে পর্যায় সারণীতে অবস্থানের কারণে পারমাণবিক আকারের পরিবর্তন ঘটছে, এই কারণেই সেটি পর্যায়বৃত্ত ধর্ম। কথা এখন ক্লিয়ার হয়েছে? যতই আমরা তাহলে এখন কি হবে, একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব ততই তার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখন আমাদের আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আমরা একই পর্যায়ে, যেমন বললাম একই পর্যায়ের কথা, যদি আমরা একই গ্রুপের কথা চিন্তা করি, যেমন 1 নম্বর গ্রুপ প্রথম মৌল হাইড্রোজেন, ওটা তো অধাতু, ওটার কথা বাদ দিলাম। এরপরে দেখছি লিথিয়াম, সোডিয়াম, তারপরে কি আছে আমাদের পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এরা কি আমাদের সকলেই প্রথম গ্রুপের মৌল। এই যে মৌলগুলো, এটি আমাদের কি দ্বিতীয় পর্যায়ের মৌল, এটি চতুর্থ পর্যায়ের মৌল, এটি পঞ্চম পর্যায়ের মৌল, এটি ষষ্ঠ, এটি সপ্তম। এই যে পর্যায় ভিন্ন হওয়ার কারণে কি হলো, লিথিয়ামের বহিস্থ স্তর আছে 2 নম্বর শক্তি স্তর, সোডিয়ামেরটা 3 নম্বর শক্তি স্তর, তারপরে কি এর বাইরের শক্তি স্তর একটা বেড়ে গেল। লিথিয়ামের ছিল মনে করো নিউক্লিয়াসের বাইরে 2টা শক্তি স্তর, 1 2, আর সোডিয়ামের হয়ে গেল আর একটা বেশি 3। তো দেখো তো লিথিয়ামের যে ব্যাসার্ধ ছিল, লিথিয়ামের যে কি হবে, লিথিয়ামের যে ব্যাসার্ধ আর সোডিয়ামের ব্যাসার্ধ অবশ্যই বেশি, কারণ তার কি শক্তি স্তরই তো একটা বেড়ে গেছে। তাহলে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম প্রতিটা মৌলের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে, আরো একটি শক্তি স্তর বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে তার পারমাণবিক ব্যাসার্ধ আরো বেশি হবে। এইভাবে আমরা কি বুঝতে পারছি যে একই গ্রুপে যদি থাকে সেক্ষেত্রে কি হবে, পারমাণবিক এই যে শক্তি স্তর একটি একটি করে বৃদ্ধি পাওয়ার কারণে তার আকারটি বড় হবে। তার মানে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে নামবো ততই পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা 2টা বৈশিষ্ট্য পেলাম। একই গ্রুপে হলে কি হবে, উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, আর একই পর্যায়ে যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। এবং তার কারণ কিন্তু আমরা এখানে উল্লেখ করে বললাম। ঠিক আছে, আশা করি সকলে তোমরা ভিডিওটি ভালোভাবে মানে বারবার দেখবা, দেখলে তাহলে কি হয়, যেখানে আমরা কনফিউশন সেখানে আরেকটু ভালোভাবে বুঝে গেলাম। এরপরে বলছে আমরা আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি এটিও আমাদের একটি পর্যায়বৃত্ত ধর্ম। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে ওই যে আমরা বলেছিলাম ধাতুদের ক্ষেত্রে বহিঃস্থ স্তরের ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হবে। আবার অধাতুরা কি করবে, বাইরের ইলেকট্রন, বাইরের শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করবে, করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো এইখানে আমাদের আয়নীকরণ শক্তিটার সংজ্ঞাটাও এর সাথেই সম্পর্কিত। সেটি কেমন, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু থেকে বহিঃস্থ স্তরের 1 মোল ইলেকট্রন অসীম দূরত্বে ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। কথা বুঝতে পেরেছি? কোন মৌল কি হবে, তার বহিঃস্থ স্তরের ইলেকট্রন এক মানে গ্যাসীয় অবস্থা, এটা আমাদের মানে সংজ্ঞার জন্য এগুলো আমাদের শর্তগুলো বলা, এই শর্তগুলো না লিখলে কিন্তু সংজ্ঞা ভুল যাবে এবং তোমার নম্বর কাটা যাবে। তো শর্তগুলো আমাদের উল্লেখ করতে হবে, কিন্তু মূল বিষয়টি কি, আমরা কোন মৌলের বহিঃস্থ স্তরের 1 মোল ইলেকট্রন অসীম দূরত্বে পাঠিয়ে দেব, মানে কি সেটা তার ছেড়ে দিল, ছেড়ে দিলে সে কি হয়ে গেল, ধনাত্মক আয়নে পরিণত হলো। এই যে ইলেকট্রনটাকে অসীম দূরত্বে পাঠিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হলো সেটিকে আমরা বলছি ওই মৌলের আয়নীকরণ শক্তি। এটিও একটি পর্যায়বৃত্ত ধর্ম। এখানে পর্যায়বৃত্ত ধর্মের সাথে কি সম্পর্ক, এখানে কিন্তু আমাদের এই পারমাণবিক আকারের সাথে সম্পর্কিত। যেমন দেখো আমরা বলছি যে এই যে রুবিডিয়াম বা সরি এটা আমাদের একটা কিসের কেসি মনে করি, এটা আমাদের একটা সোডিয়াম, সোডিয়াম মৌলের লাস্টে আছে 1টি ইলেকট্রন। আচ্ছা বুঝছি আমরা আগে
ধরে নাও এই যে সোডিয়াম, সোডিয়ামের লাস্টে আছে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের সাথে তার বন্ধন দ্বারা আবদ্ধ। তাহলে সোডিয়ামের পারমাণবিক আকার ম্যাগনেসিয়ামের চেয়ে বড়, তাহলে ম্যাগনেসিয়ামেরটা এঁকে ফেলি আমরা, এটা মনে করে ম্যাগনেসিয়াম, এখানে দুটি বন্ধন, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দুটি বন্ধন দ্বারা আবদ্ধ। সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের পারমাণবিক আকার ছোট, মানে পারমাণবিক ব্যাসার্ধ কম। কারণ কি, ওই যে একটু আগে বলেছিলাম যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার পর্যায়ক্রমে হ্রাস পায়, কারণ শক্তি স্তর বাড়ে না, কিন্তু বাইরের ইলেকট্রন এবং নিউক্লিয়াসের একটি প্রোটন বাড়ে। বাড়লে কি হবে, তাদের ভিতরে আকর্ষণটা বাড়বে, বাড়লে আমাদের আকারটা ছোট হয়ে যাবে। এইভাবে আমাদের পর্যায়ক্রমে বাম থেকে ডান দিকে গেলে আকারের পরিবর্তনটা হবে, মানে আমাদের পর্যায়ক্রমে ছোট হতে থাকবে। সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তির কি পার্থক্য? এখন দেখো, এখানে বাইরের যে ইলেকট্রন সেটি কি ছিল, কেন্দ্রের সাথে শক্তি দ্বারা আবদ্ধ ছিল, এখানকার দূরত্বটা বেশি, সেই কারণে কিন্তু এর আকারটা বড়। আর ম্যাগনেসিয়ামের এখানে কি দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু আকারটা ছোট, তার মানে কি এই দূরত্বটা কম। তাহলে নিউক্লিয়াসের সাথে যেহেতু দূরত্ব কম, তাহলে এইখানে যে পরিমাণ শক্তি দ্বারা আবদ্ধ থাকবে, এইখানকে আবদ্ধ হওয়ার শক্তিটা কিন্তু দুর্বল, কারণ এখানে কি দূরত্ব কম, সরি এখানে দূরত্ব কম আর এখানে দূরত্ব বেশি, বেশি হওয়ার কারণে কি এখানে আকর্ষণ শক্তিটা কম। যেহেতু দূরত্ব বেশি, সুতরাং এখানে নিউক্লিয়াসের সাথে ওই বহিঃস্থ স্তরে ইলেকট্রনের আকর্ষণ শক্তি কম। এখন সেই জন্য কি হবে, সে এই ইলেকট্রনটিকে সহজেই ছেড়ে দিতে পারবে ম্যাগনেসিয়ামদের ইলেকট্রন ছাড়ার তুলনায়। কথা বুঝতে পেরেছি? কারণ এখানে কি বেশি শক্তি দিয়ে আবদ্ধ আর এখানে কম শক্তি দ্বারা আবদ্ধ, সুতরাং এই ইলেকট্রনটি খুব দ্রুতই আমাদের ছেড়ে দেওয়া যাবে, কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রন ছাড়া যাবে। সুতরাং এখানে সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা কম, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তিটার মান হবে আমাদের বেশি। ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছাড়লে তখন 2+। তো যাই হোক, আমরা কি বলছি যে যতই আমরা দেখব যে পারমাণবিক আকার ক্ষুদ্র হবে, যে মৌল, দুইটা মৌলের কথা যদি চিন্তা করি, যার পারমাণবিক আকার ক্ষুদ্র হবে তার আয়নীকরণ শক্তির মান বেশি। তার মানে কি, যতই বাম থেকে ডান দিকে যাব ততই তো মৌলগুলোর পারমাণবিক আকার কমতে থাকে। তার মানে কি হবে, যতই বাম থেকে ডান দিকে যাব আয়নীকরণ শক্তির মান ততই বৃদ্ধি পাবে। আবার উপর থেকে নিচের দিকে একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি, তাহলে কি পারমাণবিক আকার বৃদ্ধি পায়? একটু আগে আমরা দেখেছিলাম পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি আছে, নিউক্লিয়াসের সাথে ওই বহিঃস্থ ইলেকট্রনের আকর্ষণ শক্তি আমাদের কি হয়ে গেল, কমে গেল। সুতরাং কি হবে, আয়নীকরণ শক্তির মান কমে যাবে। এটাই আমাদের এখানে যে একই যদি গ্রুপে হয়ে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, সুতরাং তাদের আয়নীকরণ শক্তির মান কমে যাবে। তো যাই হোক, আজ আমরা এই পর্যন্তই পড়লাম। এই পর্যন্ত একটু ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করো। আমরা আগামী দিন এর পরবর্তী অংশ, আরো দুটি আমাদের পর্যাবৃত্ত ধর্ম আছে এবং এর অধ্যয়নের আরো বাকি কিছু আমাদের আলোচনা আছে, আমরা চেষ্টা করবো আরো কিছু করে আলোচনাটা বাড়িয়ে নেওয়ার জন্য। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।